বৈষম্য বিরোধী আন্দোলন সহ ১৯টি ছাত্র সংগঠনের বৈঠক, আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য ৪৫০ কোটি টাকার অতিথিশালা, বিচার দাবি চট্টগ্রামবাসী। বিনা দোষে কন্ডেম সেলে ১২ বছর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চান শুকুর আলী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বৈষম্য বিরোধী আন্দোলন সহ ১৯টি ছাত্র সংগঠন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ সহ ১৯টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠনকে সামনে রেখে সভায় ৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এর মধ্যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। এছাড়া আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে তারা। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংগঠনের আয়োজন করা হয়েছে। গত ২-৩ দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিতিয়ে। তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যের, এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য। ছাত্র গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৪৫০ কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। ৫ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় ৪৫০ কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে ৭২ একর জমির উপর প্রায় ৫,০০০ বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে ৩০টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে ১,১৮২ টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনায় নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। এখন এই লুটপাটের কাহিনী প্রকাশিত হচ্ছে। এই লুটপাটের
সমগ্র তৃতীয় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অবস্থা আজকে কী দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। ওয়ান সিটি টু টাউন আমরা যদি ওই ধরনের পরিকল্পনা করতে পারি, তাহলে একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি, তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক অ্যাজ পর্যটন হিসাবে। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5,913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পার্কি সমুদ্র সৈকত এলাকায় গড়ে তোলা হয় এই রিসোর্টটি। স্থানীয় ভাষায় এটিকে বলা হচ্ছে রংমহল। পতিত হাসিনা সরকারের আমলে এই রংমহলটি গড়ে তোলা হয়েছিল। এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা যায়, তাহলে সেটি একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার যে খরচ সেটিরও সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা, চট্টগ্রাম। ছোট থেকে বড় হয়েছেন যে ভিটেমাটিতে 18 বছরের বন্দি জীবন কাটিয়ে আজ সবকিছু অচেনা মুন্সিগঞ্জের শুকুর আলীর কাছে। জীবনের প্রতিটা দিনই এখন অনিশ্চিত। 12 বছর বিনা দোষে কেন থাকতে হলো কন্ডেম সেলে? এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। দীর্ঘ 18 বছরের কারাজীবন শেষে অবশেষে মুক্ত শুকুর আলী। চারপাশে সব অচেনা মুখ, অচেনা বাড়িঘর। নামছি মনে করেন আমি হেন ছোটতন বড় হয়েছি, আমার জন্ম হয়েছে, আমি হেন দোকান করছি, কিন্তু আমি হনে আইসি মতন জেলখানার তো আইয়া মনে করেন আইয়া দিয়ে আমি কোনো কিছু চিনি না। তখন অনেকক্ষণ দাঁড়াইয়া হ্যাঁ চাই কি ওই কোনো পরিচিত লোক পাই না, ঠিক আছে। কতক্ষণ চৌরাস্তা, একটা চৌরাস্তার মুহূর্ত, মোটরের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকিয়া খুব যেমন নিজের কাছে এই লাগলো, জানি আমি কি কেবরে চিনি না। শুকুর আলী বলেন, মামলা চালাতে গিয়ে নিজের বসতভিটা আর সামান্য জমির সবটুকু বিক্রি করতে হয়েছে আগেই। বর্তমানে বড় মেয়ের কাছে থাকছেন তিনি। না, আমি কখনো মনে করি না যেন আমি বাইরে যেতে পারবো, কারণ কোনো তো মনে করেন এই নাই, কোনো সারা নাই, মানে কোনো ব্যবস্থাই নাই যেন আমার এরকম কোনো কিছু। উচ্চ আদালত তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও কেন তারপরও 12 বছর তাকে অবৈধভাবে কন্ডম সেলে আটকে রাখা হলো, সেটার জবাব চান তিনি। ক্ষতিপূরণ চামু, ঠিক আছে, কথাটা বোঝেন আমারে, আমি কোনো তো কেউ গিয়া কারে ধরমু, কেমবে করমু, কীভাবে এটা করমু। যদি আমার কেউ সাহায্য করে সেটার ব্যাপারে তো হয়, আমি যদি কিছু আমার জন্য হয় আর কি। না, আমাদের আবেদন করবো যে আমরা যথাযথ শাস্তি, যেন এটা পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটা একটা এক্সাম্পল থাকতো। সাজার আগে পরে মিলিয়ে 2024 সালের 11 নভেম্বর পর্যন্ত তিনি লাল দালানে বন্দী ছিলেন টানা 18টি বছর। এর মধ্যে 2006 সাল থেকে ছিলেন কাশিমপুরের কন্ডেম সেলে। একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেলেও 12 বছর ছিলেন সেই কন্ডেম সেলে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। স্কুলে প্রতিযোগিতায় পাওয়া পুরস্কারের দিকে অপলক তাকিয়ে মা হাফিজা খাতুন। সন্তান রকিবুলের শোকে যেন পাথর হয়ে গেছেন তিনি। দিনরাত খুঁজে ফেরেন ছেলের স্মৃতি। 19 জুলাই রাজধানীর মিরপুরের গুলিতে শহীদ হন বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রাকিবুল হোসেন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
19 জুলাই রাত 8:30টায় মায়ের সাথে শেষ কথা হয় রকিবুলের। কিছুক্ষণ পরই রাস্তায় এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রকিবুল। পরদিন ঝিনাইদহে তার মরদেহ গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুরে নিয়ে গেলে সবাই যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। ছেলের মৃত্যুর 4 মাস পরও মা অবচেতনেই ফোনের অপেক্ষা করেন। বাবা নীরবে চোখ মোছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন মা ও বাবা। আর ভাই বললেন, ভাইয়ের রক্তের বিনিময়ে হলেও যেন বাংলাদেশ ভালো থাকে। আমার ছেলে 19 তারিখে মারা গেছে রাত 9টার সময়, 8:30 পর্যন্ত আমাদের সাথে ফ্যামিলির সাথে কথা বলেছে। আল্লাহর কাছে আমি এইটুকু দাবি করবো যে আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন আমার সন্তানের যে এইগুলি করছে তার বিচারটা যেন আমার সামনে আল্লাহ দেয়। শুধু একটা কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, এরকম যেন আর কখনো না হয়। শহীদ পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির এই নেতা। আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, সেই সমস্ত পরিবারকে সবকিছু দেখভালের দায়িত্ব বিএনপি নিয়েছে, তারেক রহমান নিয়েছে। আমরা দেখছি এবং আগামীতেও তাদের দেখভাল করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। মৃত্যুটা কিভাবে হইল এটা তো আমরা একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। বিচার চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ রকিবুলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি যদি সুদিন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রতিটি শহীদদের পরিবারের খোঁজ খবর নিব, পাশে থাকব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও গৃহিণী মা হাফিজা খাতুনের 2 সন্তানের মধ্যে ছোট রকিবুল। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৈষম্য বিরোধী আন্দোলন সহ 19টি ছাত্র সংগঠনের বৈঠক। আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা। বিচার দাবি চট্টগ্রামবাসীর। বিনা দোষে কন্ডেম সেলে 12 বছর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চান শুকুর আলী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।